আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। জাতিসংঘের ৭৯তম অধিবেশন শুরু মঙ্গলবার, নিউ ইয়র্কে উৎসবের আমেজ। এবার হারলে আর নির্বাচনে অংশ নেবেন না ট্রাম্প। বাইডেন ও জিলকে যেসব উপহার দিলেন নরেন্দ্র মোদি। সবচেয়ে ছোট বহর নিয়ে নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনুস। এবং চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে ৬ জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের ৭৯তম অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার। অধিবেশন ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবারের অধিবেশনে ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৩৪টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মঙ্গলবার দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণ দেওয়ার কথা রয়েছে। অধিবেশনের সভাপতিত্ব করবেন ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমান ইয়াং। জাতিসংঘের ৭৯তম অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নিজ নিজ দেশের প্রতিনিধিরা বরণ করতে প্রত্যেকে আয়োজন করছে বিভিন্ন অনুষ্ঠান। এদিকে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে নজরদারি বাড়িয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কর্মকর্তারা বলছেন, অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। এছাড়া সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতেও নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। এদিকে অধিবেশন এবং বিতর্কের আগে অনুষ্ঠিত হয়েছে দ্য সামিট ফর দ্য ফিউচার, যেখানে ১৫০রও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। সামিট শুরুর আগে সেখানে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বক্তব্যে তিনি বৈশ্বিক সহায়তা এবং বহুপাক্ষিক সম্পর্কের উপর জোর দিয়েছেন। সামিটে ভবিষ্যতের জন্য একটি কার্যকরী চুক্তি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিবৃতি দেওয়া এবং বিশ্বব্যাপী একটি ডিজিটাল কমপ্যাক্ট, এই ৩ বিষয়ের উপর আলোচনা করা হয়। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে ২০২৮ সালের নির্বাচনে আর অংশ নেওয়ার সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে একথা জানান রিপাবলিকান এই প্রার্থী। যুক্তরাষ্ট্রের সংবাদ ভিত্তিক ফুল মেজার অনুষ্ঠানে ৭৮ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়েছিল, আগামী নির্বাচনে হেরে গেলে তিনি আবার নির্বাচন করবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, না, আমি করব না। তবে এই নির্বাচনে হারবেন সেই কথা ভাবতেও পারছে না ট্রাম্প মনে করেন আগামী ৫ নভেম্বরের নির্বাচনে সফল হবেন তিনি বলেন, আশা করি আমরা সফল হতে যাচ্ছি। ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির কামালা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। জনসমর্থনের দিক দিয়ে এখন ট্রাম্পের কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়ার কথা ছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। গত জুন মাসে ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে বাইডেন ধরাশায়ী হন। চাপের মুখে পরের মাসে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে কমলাকে সমর্থন দেন। এরপর ডেমোক্রেটিক পার্টির প্রতি মার্কিন ভোটারদের সমর্থন বাড়তে দেখা যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩ দিনের সফরে যুক্তরাষ্ট্র এসেছেন। ৪ দেশের জোট কোয়াড সম্মেলনে যোগ দিয়ে রোববার সস্ত্রীক আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এবং তার স্ত্রী জিলের হাতে কিছু উপহার তুলে দিয়েছেন তিনি। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে রূপার কারুকার্য করা স্টিম ইঞ্জিন চালিত ট্রেনের একটি মডেল ও পশমিনার শাল। মোদি রূপার যে ট্রেনের মডেলটি উপহার দিয়েছেন তাতে রয়েছে ভারতীয় রেলের ট্যাগ। ট্রেনটিতে প্রতীকীভাবে দিল্লি থেকে ডেলাওয়ার রুটের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমেরিকার এই ডেলাওয়ার শহরের বাসিন্দা প্রেসিডেন্ট বাইডেন। রূপার ট্রেনের এই মডেলটি তৈরি করেছেন মহারাষ্ট্রের শিল্পীরা। এতে রূপার পরিমাণ ৯২.৫% বলে জানা গেছে। মডেলটির মাধ্যমে ভারতের ধাতু শিল্পের গৌরব তুলে ধরা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি জিলকে পশমিনার শাল উপহার দিয়েছেন মোদি। জম্মু কাশ্মীরের এই শালের ভুবনজোড়া খ্যাতি রয়েছে। হস্তশিল্পীদের দ্বারা তৈরি ঐতিহ্যবাহী ও কারুকার্য মণ্ডিত একটি বাক্সে ওই শালটি রাখা ছিল। পশমিনা শালের সঙ্গে জড়িয়ে রয়েছে লাদাখের চাংথাঙ্গি ছাগলের গল্প। বরফে ঢাকা হিমালয়ের উপত্যকায় এই প্রাণীগুলোকে অবাধে বিচরণ করতে দেখা যায়। ওই ছাগলের গায়ের লোম বা পশম থেকে পশমিনা শব্দটি এসেছে।
হয়েছে। জম্মু কাশ্মীরের কারিগরদের হাতের জাদুতে তৈরি হয় পশমিনা শাল। পশমের বিভিন্ন রঙগুলোই বিশাল লাদাখের মতোই বৈচিত্র্যময়। এই শালে ফেব্রিক রং করা হয় প্রাকৃতিক উপায়ে। গাছগাছালি আর খনিজ আকরিক থেকে আহরিত রং ব্যবহার করা হয় পশমিনা শালে। পশমিনা শাল যেমন সুন্দর চোখ ধাঁধানো, তেমনি সুন্দরের বক্সের ডিজাইন। হাতে তৈরি এই বক্সগুলো তৈরি হয় প্রাকৃতিক জিনিস দিয়ে। কাগজের মন্ড এবং অন্যান্য প্রাকৃতিক জিনিস দিয়ে পেপার মেশে বাক্স বানানো হয়। স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার ৫৭ জনের বহর নিয়ে যুক্তরাষ্ট্রে আসছেন তিনি। সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে ভিন্ন ভিন্ন ফ্লাইটে পররাষ্ট্র উপদেষ্টা, প্রেসিডেন্ট সহ কয়েকজন এরই মধ্যে নিউ ইয়র্কে পৌঁছে গেছেন। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ইউনূস বাইডেন বৈঠকে বসবেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছেন সেটা নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনূস। এছাড়াও ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন তিনি। প্রধান উপদেষ্টার ভাষণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশকে সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৯২৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একদিনে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে চলতি বছরের সর্বোচ্চ। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, চলতি বছর মশাবাহিত ও এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। এছাড়া এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪,০৩৪ জন। প্রতিবেদনে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকাতেই ৩১৬ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১৯৬ জন, বরিশালে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, খুলনায় ১০১ জন, ময়মনসিংহে ১৮ জন ও রাজশাহী বিভাগে ৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের সাংবাদিকদের সাথে ফালোর মতবিনিময়। জ্যাকসন হাইটসে বাংলাদেশি স্টুডেন্ট অ্যান্ড অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। এবং শ্রীলঙ্কায় শেষ হলো রাজাপাকসে পরিবারের শাসন, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালো। রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক খবর সম্পাদক ফরিদ আলম। এই সময় নিউ ইয়র্ক ও ঢাকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মোসাদ্দেক আলী ফালো বলেন, বাধ্য হয়ে দেশের বাইরে থাকা খুব কষ্টকর। আমাকে বাধ্য করা হয়েছে দেশের বাইরে থাকতে। যে সকল সাংবাদিক দেশের ভেতরে থেকে অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি বলেন, বিচার না হলে ভবিষ্যতেও একই রকম অন্যায় যে কেউ করতে পারে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি স্টুডেন্ট অ্যান্ড অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জুলাই মাসে বিপ্লব চলাকালীন সময়ে ছাত্র আন্দোলনে যারা নিহত বা আহত হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন, আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার দাবি জানানো হয়। একই সাথে গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার দাবি করা হয়। রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে সংবাদ সম্মেলনে ছাত্র
ছাত্রদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন শারমিন আক্তার, নুমাইর হোসেন, অবনী শরীফ, মুজাফফর আহমেদ, বাইজিদ কামাল। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাত্র উপদেষ্টা আল আমিন রাসেল। সম্মেলনে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র আমেরিকা থেকে ইস্যু করার দাবি জানানো হয়। একই সাথে যারা বাংলাদেশি ইউএস নাগরিক আছেন তাদের যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাদেরকে দেশের অভ্যন্তরে অফিসিয়ালি সার্বিক কাজ সম্পাদন করার সুযোগ দিতে হবে বলে উল্লেখ করেন। 2 বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোট গণনা শেষে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরাকুমার দিসানায়েক। আর এর মধ্য দিয়ে শ্রীলঙ্কায় শেষ হল রাজাপাকসে পরিবারের শাসন। দিসানায়েক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসার বিরুদ্ধে প্রায় 42% ভোট পেয়েছিলেন, যিনি প্রদত্ত ভোটের মাত্র 23% ভোট পেয়েছিলেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে মাত্র 16% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। দিনমজুরের ছেলে থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়ে ওঠা নিয়ে দিসানায়েকের আছে এক রোমাঞ্চকর গল্প। বিস্তারিত অনিকা কুন্দের রিপোর্টে। দিসানায়েকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে প্রায় 170 কিলোমিটার দূরে অনুরাধাপুরা জেলার থাম্বুথেগামা গ্রামে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা পেশায় একজন দিনমজুর এবং তার মা গৃহিণী হওয়া সত্ত্বেও তারা তাদের ছেলেকে শিক্ষিত করতে পেরেছিলেন, যিনি ক্যালানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ডিগ্রি নিয়ে স্নাতক হন। ছাত্রজীবনেই তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং 1987-89 সালের জেবিপির সশস্ত্র আন্দোলনে যুক্ত হন। 1995 সালে দিসানায়েকে জেবিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যোগ দেন এবং 2000 সালে জাতীয়তাবাদী তালিকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শ্রীলঙ্কার বামপন্থী রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করার পাশাপাশি তিনি এলটিটির বিরুদ্ধে অবস্থান নেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেন। বৌদ্ধ ভিক্ষুদের সমর্থন নিশ্চিত করতে দিসানায়েক সংবিধানের 9 নং অনুচ্ছেদের প্রতি তার সমর্থনের কথা জানান, যা বৌদ্ধ ধর্মকে সর্বাগ্রে স্থান দেয়। তিনি বলেন এই অনুচ্ছেদে কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা তার দল প্রতিরোধ করবে। দিসানায়েকের দল জেবিপি তামিলদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা করেন এবং 1987 সালের ভারত শ্রীলঙ্কা চুক্তির তীব্র সমালোচনা করেন। তার দল তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে শ্রীলঙ্কার সামরিক অভিযানে সক্রিয়ভাবে সমর্থন জানায়। এছাড়া তিনি ভারতীয় সম্প্রসারণবাদ বিরোধী অবস্থান গ্রহণ করেন এবং কাচাথিবু দ্বীপকে ভারতকে ফেরত দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করেন। শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত নতুন প্রেসিডেন্ট দিসানায়েক জানিয়েছেন তার সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেল আউট চুক্তির শর্ত পুনরায় আলোচনা করবেন, যা বর্তমানে সরকারের নীতির বিপরীত। তিনি শ্রীলঙ্কার জন্য একটি নতুন সূচনার প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার লক্ষ্যে কাজ করার ঘোষণা দিয়েছেন। ডেস্ক নিউজ, সিবিএন টিভি, ইউএসএ। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1932 সালের আজকের এই দিনে বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার নিজের জীবন উৎসর্গ করেন। চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ক্লাবে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ এমন কথা তাকে বিক্ষুব্ধ করে তোলে। ক্লাব আক্রমণ করতে গিয়ে গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মোৎসর্গ করেন তিনি। আর তার সেই আত্মত্যাগ আজও তাকে বাঁচিয়ে রেখেছে সংগ্রামী রূপে। 1932 সালের আজকের এই দিনে সৌদি আরব প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আজিজ বিন সৌদ দেশটির বাদশাহ হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1949 সালের আজকের এই দিনে। 1833 সালের আজকের এই দিনে নিউ ইয়র্কে প্রথমবারের মতো প্রকাশিত হয় ডেইলি সান পত্রিকা। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।